খালি পকেট আর খালি পেট এর শব্দ বেশি হয়। যাদের পেটে খিদে আছে দেখবেন পেটের মধ্যে এক ধরনের শব্দ হয়, চুঁচু গোঁ করে কষ্ট হয়। অনুরূপভাবে যাদের পকেট খালি অর্থাৎ মানিব্যাগে পয়সা নেই তাদের মধ্যেও দেখবেন এক ধরনের আত্ম অহংকারের বোধে পরিপূর্ণ থাকে এবং ওই যে বলে না খালি কলসির শব্দ বেশি হয়। এরকম সমাজে অনেক লোক আপনারা দেখতে পাবেন যারা অর্থ নেই অথচ অর্থের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া করে যাদের অর্থ আছে তাদের থেকে। আজ আমি আমার একটা প্রিয় বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে তার জিস্ট কিছুটা সামারি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে আমি কী ধরনের বই ফলো করি, আমি কোথা থেকে এত টপিকস পাই, আমার জীবনের অনুপ্রেরণা কে। নেপোলিয়ান হিল এই ব্যক্তিটি আমেরিকান একজন নামকরা লেখক ছিলেন। তিনি যখন প্রথম বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎ নিতে যান তখন তার মধ্যে একটা থিঙ্কিং আসে যে আমি 500 জন সফল মানুষের সাক্ষাৎকার নেব। 500 জন সফল মানুষের সাক্ষাৎকার নেওয়ার পরে তাদের যে জিস্ট, তাদের যে আলোচনা, যেটা অনুপ্রেরণা জগিয়েছিল সেই কথাগুলো তিনি তার এই বইটিতে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে লিখেছেন। চিন্তা করুন এবং ধনী হন। অ্যাকচুয়ালি নামটা শুনে আপনারা হয়তো মনে হতে পারে যে এই বইটা শুধু টাকা 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 নিয়ে আলোচনা করেছে, না। বইটি একবার পড়তে পারলে পড়বেন, বিভিন্ন ভাষায় অনুবাদিত আছে, বাংলাতেও আছে, হিন্দিতে আছে, ইংরেজিতে আছে, সমস্ত ভাষায় আছে। আপনি একবার চেষ্টা করবেন, পড়ে নেওয়ার জীবনে অনেক পরিবর্তন আসবে। নেপোলিয়ান হিল এই প্রসঙ্গে এই বইটিতে প্রসঙ্গত 13টি অধ্যায় যোগ করেছিলেন। 13টি অধ্যায়ের মধ্যে আমি বলে দিই আপনার কোন কোন 13টি অধ্যায় তার বইয়ের মধ্যে আছে, কারণ প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করা খুব কঠিন। প্রথম অধ্যায়টি হচ্ছে ডিজায়ার বা ইচ্ছে বলতে পারেন। সেকেন্ড অধ্যায় ফেথ বা বিশ্বাস। তৃতীয় অধ্যায় আছে অটো সাজেশন, নিজেকে নিজে কিভাবে আপনি সাজেশন দেবেন, নিজের ব্রেনকে কিভাবে আপনি পরিচালনা করবেন। ফোর্থ চ্যাপ্টারে আছে স্পেশালাইজড নলেজ, আপনাকে বিশেষ কোনো ক্ষেত্রে একটা গভীর জ্ঞান রাখতে হবে। ফিফথ চ্যাপ্টার ইমাজিনেশন, অর্থাৎ আপনি যেটা চান ভবিষ্যতে সেইভাবে আপনি অনুরূপভাবে নিজেকে দেখুন। 6 নম্বর চ্যাপ্টার অর্গানাইজ প্ল্যানিং। 7 নম্বর হচ্ছে ডিসিশন। 8 নম্বর পারসিস্টেন্স। 9 নম্বর দ্য পাওয়ার অফ মাস্টার মাইন্ড। 10 নম্বর কন্ট্রোল ইয়োর সেক্সুয়াল থিঙ্কিং অর্থাৎ সেক্স ট্রান্সমিশন। 11 নম্বর পয়েন্ট দ্য সাবকনশাস মাইন্ড অ্যান্ড 12 নম্বর পয়েন্ট দ্য ব্রেন অর ফ্রেশ ব্রেন। 6th সেন্স 13 নম্বর পয়েন্টে তিনি দিয়েছেন। এই 13টি পয়েন্টকে যদি আমি আলাদাভাবে আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এই 13টি পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য যে পয়েন্টগুলি, কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম পয়েন্টটিতে যেটা আমরা বলেছি ডিজায়ার, অ্যাকচুয়ালি আমরা জীবনে কি চাই সেটা আমরা জানি না, আর জানি না বলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। এই বহু ভিডিওতে এই কথা বলেছি, বিভিন্ন মনীষী, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মোটিভেশন স্পিকাররা এই কথা বলেছেন যে আপনি জীবনে কি চান সেটা আগে ঠিক করুন। যে আমি একজন লেখক হব, সাহিত্যিক হব, নাকি ইউটিউবার হব, না একজন ভালো বিজনেসম্যান হব, আপনাকে এটা ঠিক করতে হবে যে আমি কি হব। এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনি লিখিতভাবে করবেন, কখনোই মনে মনে রাখবেন না। আপনি লিখিতভাবে নোট করবেন যে আমি জীবনে কি চাই। শুধু তাই নয়, কত দিনের মধ্যে চাই, যদি আমি টাকা চাই কত টাকা আমার জীবনে দরকার, সেই টাকাটা আমি কত দিনের মধ্যে অ্যাচিভ করব। তাহলে আপনি একটা রোডম্যাপ তৈরি করতে পারবেন যে কীভাবে কাজ করলে আমি সেই টাকার জায়গায় পৌঁছাতে পারি। এখন আপনার মনে হতে পারে যে এই বইটি শুধুমাত্র অর্থনৈতিক আলোচনা নিয়ে হচ্ছে, শুধু টাকা 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 করে জীবনটাকে শেষ করে দেবো বলতো না। বইটা যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মধ্যে নেপোলিয়ান হিল বিশ্বাস যে কথাটা বলেছেন, বিশ্বাস কথাটার মধ্য দিয়ে তিনি তার নিজের সন্তানের কথা বলেছেন। যখন তার ডাক্তারবাবুরা তার ছেলেকে চেক আপের পর বললো যে আপনার ছেলে জীবনে শুনতে পাবে না এবং বলতে পারবে না, তিনি কিন্তু মেনে নেননি। এই যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই সূত্রটা তিনি তার ছেলের ওপরে অ্যাপ্লাই শুরু করেন, একদম বাচ্চা ছেলে। অনুরূপভাবে তিনি কিন্তু তার ছেলেকে সেই একেবারে শূন্য অবস্থা থেকে, শুনতে পাই না, কথা বলতে পারবে না, এরকম পরিস্থিতি থেকে কিন্তু একজন সফলভাবে শুনতে পাওয়া এবং কথা বলতে পারা মানুষ তৈরি করতে পেরেছেন। হ্যাঁ, অন্যদের মতো হয়তো ততটা 100% হয়নি, কিন্তু অন্যের কথা শুনতে পেতেন এবং বলতে পারতেন। এখানে শুধুমাত্র অর্থের জন্যই নয়, জীবন গঠনের জন্য এই বইয়ের গুরুত্ব অপরিসীম। নেক্সট যে পয়েন্টে আমরা আলোচনা করব সেটা হলো স্পেশালাইজড নলেজ। দেখুন, এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলোকে আপনি দেখছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা বিশেষ জ্ঞান আছে, বিশেষ জ্ঞান
স্কুল কলেজে আমরা যে বিদ্যা অর্জন করি, যে শিক্ষা অর্জন করি, যখন কর্মজগতে এসে প্রবেশ করবেন তখন দেখবেন যে সেই শিক্ষাটাই কিন্তু শেষ কথা নয়, এর পরেও আরও অনেক শিক্ষার ব্যবস্থা করতে হয়। অনেক শিক্ষা আছে যা আমরা জানি। কলেজের শিক্ষা, উচ্চ শিক্ষিত হলেন মানে যে আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, সফল হতে পারবেন, এটা কিন্তু কথা নয়। আপনি সচিন তেন্ডুলকরের কথা ভাবুন, তিনি কি উচ্চ শিক্ষিত? কিন্তু না, তিনি তার ফিল্ডে মাস্টার মাইন্ডেড, তার নলেজ অপরিসীম ক্রিকেটের দুনিয়ায়। মহেন্দ্র সিং ধোনির কথা ভাবুন, উচ্চ শিক্ষিত আলাদা জিনিস, আর কর্মক্ষেত্রে সাফল্যের জন্য যে শিক্ষাটার প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে একটা বিশেষ দিকে গভীর জ্ঞান আপনাকে রাখতে হবে, যেন ওই এলাকায় আপনার সমান জ্ঞান কারো না থাকে। যেন প্রত্যেকে বলে এ সুপারম্যান, দারুণ নলেজ। ধরুন আপনি ইউটিউবে একটা থাম্বনেইল বানাবেন, একাই ভাবছেন যে আমি একটা থাম্বনেইল বানাবো, বিজনেস করবো, বিভিন্ন ইউটিউবারদের থাম্বনেইল উপহার দেবো, বা আমি ভিডিও এডিটিং শিখবো, আমি ভিডিও এডিটিং করবো। যে বিষয়টি আপনি করতে চাইছেন সেটার প্রতি এতটাই মনোনিবেশ করুন যেন সেই ব্যাপারে আপনার জানার কোনো শেষ না থাকে। যদিও জ্ঞানের শেষ নেই, শিক্ষার শেষ নেই, তবুও বলছি যে আপনাকে সেই বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। এটাই হচ্ছে স্পেশালাইজেশন অফ দ্য নলেজ। নেক্সট আরেকটি পয়েন্টের কথা আমরা বলছি, অর্গানাইজ প্ল্যানিং। দেখুন, প্ল্যান আমরা সবাই করি, আমি জীবনে এই চাই, এইভাবে চাই, এইভাবে করবো, ইন্টারভিউ দেবো, চাকরি পাবো, এই বিভিন্ন কিছু আমরা কিন্তু চিন্তা করি, প্ল্যানিং করি। অর্গানাইজ প্ল্যানিং হচ্ছে আপনি আপনার যে প্ল্যানিং, আমি প্রথমের যে চ্যাপ্টারে বললাম, প্রথম চ্যাপ্টারে যেটা বলেছি যে আপনি কী চান, আপনার ডিজায়ারটা কী, তার জন্য আপনি লিখলেন। এবার প্ল্যানিংটা আপনাকে করতে হবে লিখিতভাবে, যে এত বছরের জন্য চাই। বছরটাকে আবার বছরে বছরে ভাগ করুন, যে টোটাল বছরটাকে বছরে বছরে ভাগ করলেন। দেন আপনি বছরকে আবার 4টি স্টেপে ভাগ করুন, এক একটা স্টেপকে আবার 1 মাস করে ভাগ করুন, প্রতিটা মাসকে 7 দিনে ভাগ করুন। ছোটো ছোটো অ্যাচিভমেন্ট আপনাকে একসময় বড় অ্যাচিভমেন্ট এনে দেবে, একটা বড় লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সত্যি দুর্দান্ত বই। আমার মানে এর লোভ খারাপ উঠছে, আমি এই বইটা পড়ে এতটাই অনুপ্রাণিত হয়েছি। সত্যি কথা বলতে আমি প্রত্যেককে চাইবো যে এই বইগুলো একবার পড়বেন। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ ধনী মানুষ, আর এক ধরনের মানুষ সাধারণ মানুষ। সাধারণ কেন বললাম? কারণ এরা অর্থের সম্পর্কে যে নলেজটা রাখে, একটা ক্ষুদ্র নলেজ রাখে। প্রত্যেকটা ধনী মানুষ কিন্তু পড়াশোনা করে, প্রত্যেকটা মানুষ, সফল মানুষ পড়াশোনা করে। তাদের বাড়ি যাবেন, দেবেন লাইব্রেরি আছে। আবার যারা সাধারণ মানুষ, যাদেরকে আমরা মিডিল ক্লাস, মধ্যবিত্ত, দরিদ্র মানুষ, তারাও কিন্তু পড়াশোনা করে। কী পড়ে এরা? খবরের কাগজ পড়ে, ম্যাগাজিন পড়ে, কোনো ব্লগ পড়ে, ইত্যাদি। এন্টারটেইনমেন্টের উপন্যাস, কবিতা, গল্প, এগুলো পড়তে আপনাকে বারণ করছি না। পৃথিবীটাকে জানতে হবে, সব কিছু নিয়েই চলতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। সো এডুকেশন মাস্ট, আপনাকে অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে? বিভিন্ন জন মানুষ আছেন, সফল মানুষ যারা, তাদের সঙ্গে তো আপনি সবার বসার সুযোগ পাবেন না। আপনি পারবেন নাকি? না, আমি পারবো যে ওয়ারেন বাফেটের সঙ্গে বসে গল্প করবো? পারবো আমি। রতন টাটার সঙ্গে বসে গল্প করতে পারবো আমি? মুকেশ আম্বানির সঙ্গে বসে গল্প করতে? তারা কতক্ষণ সময় দিবে আমাকে? তাদের জীবনী যদি পড়ি, তাদের লেখা কোনো গ্রন্থ যদি আমরা পড়ি, তাকে কিন্তু আমরা জেনে যাচ্ছি পুরোপুরিভাবে। সো প্রত্যেক দিন আপনি একটি করে অধ্যায় পড়ুন, বিভিন্ন লেখকের বিভিন্ন বইয়ের, অন্ততপক্ষে মাসে 1টি বই। নেক্সট হচ্ছে পারসিস্টেন্সি। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে ধৈর্য হারালে হবে না। ধৈর্যের সঙ্গে যে ডিজায়ারটা আপনার আছে, যে প্ল্যানিংটা আপনি করেছেন, তার জন্য কাজ করে যেতে হবে। এখন অনেকেই আমাকে বলে, অনেকে কমেন্ট করেছে, স্যার আপনার ভিডিও দেখার পরে তো অনুপ্রেরণা আসছে, মনের মধ্যে জেদ জাগছে, আমি করব। যখন ঝাঁপিয়ে পড়ছি কাজ করার জন্য, পরে পরে আবার যেমন কেমন নিয়ে পড়ছি। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে ডিজায়ার, আমাদের যেই এম, তার প্রতি গভীরভাবে বিশ্বস্ত নই। একটা হতে পারে, অথবা আমাদের মনটা কনভার্ট হয়ে যাচ্ছে অন্য একটা দিকে, ডিস্ট্র্যাক্ট হচ্ছে, বন্ধুদের জন্য হোক, পরিবারের জন্য হোক, অর্থনৈতিক অবস্থার জন্য হোক, শরীরের জন্য হোক। এখানে লেখক 4টে কথা বলেছেন, এই যে দৃঢ়তা, পারসিস্টেন্সিটাকে ধরে রাখার জন্য। 1 নম্বর হচ্ছে গোল আপনি সেট করেছেন, গোলটাকে সঠিকভাবে সেট করুন। তারপর আপনি প্ল্যানিং করুন, প্ল্যানিং অনুযায়ী পজিটিভ থিঙ্কিং করুন যে আমি পারবো, আমাকে পারতে হবে। পজিটিভ থিঙ্কিং করলেই শুধু হবে না, তার সঙ্গে সঙ্গে আপনি আপনার চারিদিকটা একবার দেখে নিন যে আপনি কাদের সঙ্গে মিশছেন। যদি আপনার বন্ধুবান্ধব নেগেটিভ মাইন্ডেড হয়,
তুই পারবি না, তোর দ্বারা হবে না, জীবনটা কঠিন, এর দোষ ওর দোষ, সমস্ত কিছু এই ধরনের গল্প যদি করার বন্ধু আপনার হয়, তাহলে আপনি অযথা সময় নষ্ট তাদের সঙ্গে করবেন না। যারা জীবনে বড় হতে চায়, হ্যাঁ বড় হয়নি বাট হতে চায়, জীবনে স্বপ্ন আছে, তারা জীবনে অনেক কিছু চায়, এমন বন্ধু বেছে নিন। তাহলে গোল থাকবে, প্ল্যানিং থাকবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে, প্লাস আপনার সারাউন্ডিং বন্ধু বান্ধব হবে পজিটিভ থিঙ্কিংয়ের, যারা জীবনে করতে চায়। তাহলে আপনার যে পারসিস্টেন্সি, এটা ধরে রাখতে পারবেন, আপনার সংকল্প থেকে আপনি কোনো মতেই সরতে পারবেন না। কারণ আপনি যদি ভুলে যান, আপনার বন্ধু মনে করে দেবে, আরে কত দূর আগালি, এ বইটা কত শেষ করছিস, তোর কাজটা কতটুকু গেল, কত টাকা ইনভেস্ট করলি। আরে টাকা সব কিছু নয়, বাট টাকা অনেক কিছু, জীবনে বুঝতে চান না কেন আপনারা? আর আপনার অর্থ তো অনর্থের মূল, অর্থ নিয়ে কী হবে, জীবনে তো অর্থ সঙ্গে যাবে না। বড় বড় ডায়লগগুলো তার মানায় যার পকেটে 5 কোটি টাকা আছে, আপনার পকেটে খাবার নাই, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনমান পরিশ্রম করে মরছেন। পরিশ্রম করছেন কেন? শুধু 2 টাকা বেতনের জন্য। একটু বেতন না বাড়লে, বেতন কমে থাকলে আন্দোলন, তারপরেও টাকার প্রতি এত অনীহা। টাকা ইনকাম করুন, ইনকাম করার জন্য স্বার্থপর হন। হ্যাঁ, লোককে হত্যা করে 2 নম্বরই করে বড় লোক করতে পারছি না। যারা জীবনে স্বার্থপরতা করতে পেরেছে, যারা জীবনে নিজেকে চিনতে পেরেছে, তারা জীবনে সফল হয়েছে। নিজেকে চিনতে পারে মানে কি? আমি আমাকে ভালোবাসবো, প্রথমত আমার স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, অর্থ আমার চাই। আমার পরিবারকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? আমার স্বার্থে তো পরিবারকে ভালোবাসছে না। আমার সন্তানকে মানুষ করতে হবে, বউ ছেলে মেয়ে তাদের ঘুরতে নিয়ে যেতে হবে। আমি বন্ধুত্ব করব, কেন করব? আমি বন্ধুত্ব করব, ভালো করে শুনুন, আমি বন্ধুত্ব করব এই কারণেই যে কারণ আমার স্বার্থ আছে, আমি বন্ধুত্ব চাই, একা থাকতে পারি না। আমার স্বার্থ এই নয় তার কাছ থেকে আমি লুট করে টাকা ইনকাম করে নেবো, কিন্তু আমার স্বার্থে বন্ধুত্ব আমাকে করতে হবে। আমাকে মত বিনিময়ের জন্য আমি ঘুরতে যাব, কেন? আমার অ্যাচিভমেন্টের প্রয়োজন আছে, আমার পরিচিতি বাড়ানোর প্রয়োজন আছে, দর্শনের প্রয়োজন আছে, আমি বই পড়বো, কেন? আমার নলেজ বাড়াতে হবে। আপনি ভুলে যান, আমাকে যদি আমি মনে রাখতে না পারি, আমি পৃথিবীটাকেই ভুলে যাব। আর পৃথিবী ভুলে যাওয়া মানে স্পন্দন বন্ধ হয়ে যাবে। বলো হরি হরি বল। কোনটা চান আপনি? জীবনে প্রতিষ্ঠিত হতে? আপনি জানেন কত ধনী মানুষ দানি হয়? ভাবুন রতন টাটার কথা, প্রথম নাম দাঁড়িয়ে আসবে। কেন? অর্থ না থাকলে দান করবেন কোথা থেকে? দয়ালু হবেন কোথা থেকে? সমাজসেবা। নেক্সট পয়েন্ট, দ্য ব্রেন, অর্থাৎ ফ্রেশ ব্রেন। যে কথাটা বললাম, মস্তিষ্ক থেকে যে সমস্ত আবর্জনা আছে, সমস্ত আবর্জনাকে মুছে ফেলুন। একটা নতুন সাদা পাতা তৈরি করুন। আমাদের হাতে যে মুঠো ফোনটা আছে, সেই ফোনটাও দেখবেন আপডেট চাই। আর আমরা আমাদের মস্তিষ্ককে আপডেট করি না। আপডেট কীভাবে করবেন? মস্তিষ্কের আপডেট হয়, ইয়েস হয়। কীভাবে হয়? আপনি সফল মানুষের সঙ্গে মিশে সেমিনার করতে পারেন। সফল মানুষদের বক্তব্য শুনে আপনার ব্রেন ওয়াশ হতে পারে। আপনি ওই ধরনের বই পড়তে পারেন, পড়ে আপনার ব্রেনটাকে ফ্রেশ করতে পারেন। এবার যখন ফরম্যাট মেরে দিয়ে আপনার ব্রেনটাকে আপনি সুস্থ পরিষ্কার করে নিলেন, যেটা চিন্তা করবেন সুন্দর একটা চিন্তা আসবে, সুন্দর চিন্তা। লাস্ট যে চ্যাপ্টার, সেটা বলা হচ্ছে 6 সেন্স। আপনি যদি 1 থেকে 12 নম্বর পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এখন 6 সেন্সটা অনেকটাই জেগে গেছে। আমাদের 5টা ইন্দ্রিয়, তো 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর বাইরেও 6ষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে অবচেতন মন। যখন কোনো সমস্যায় আপনি পড়েছেন, দেখবেন ভালো করে লক্ষ্য করে, কোনো সমস্যায় পড়েছেন, সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনার কোনো ইন্দ্রিয় কাজ করছে না, বন্ধু কাজ করছে না, সমস্ত কিছু। আমি বলেছি টস করতে, টসও যখন আপনি পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, কী করবেন? দেন অবচেতন মনের হাতে ছেড়ে দেন, 6th সেন্সের হাতে ছেড়ে দেন। যেটা বলবে সেটা করুন, জীবনে সফল হবেন। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিভিন্ন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন, রাত্রেবেলায় শুয়ে চিন্তা করছে যে কোশ্চেনটা আসতে পারে, মেবি আসতে পারে। ঠিক পরীক্ষার হলে গিয়ে দেখলেন এসছে। কী করে হলো? না, এটা কোনো ঘটনা নয়, আকস্মিক ঘটনা কিন্তু এটা নয়। এটাও 6th সেন্সেরই একটা কাজ। পাওয়ার অফ থিঙ্কিং এই কথাটাই বলে, কিন্তু আর পাওয়ার অফ থিঙ্কিং চলে আসছে এখানে। দ্য সিক্রেট অফ লাইফ এ কথাই বলে। আপনি ইউনিভার্সকে যে ধরনের বার্তা পাঠাবেন, সেইটাই আপনার। ওই যে পঞ্চম অনুচ্ছেদে আমরা ইমাজিনেশনের কথাটা বলেছিলাম, যে মস্তিষ্ককে এমনভাবে তৈরি করুন, আপনি যেটা চান সেটা আপনি পেয়ে গেছেন।
সেটাকে লিখে আপনার চোখের সামনে কোথাও রাখুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত বারবার যেন চোখের সামনে পড়ে। তাহলে আপনার অবচেতন মনে সেই আকাঙ্ক্ষাটা একেবারে বসে যাবে, স্থায়ীভাবে বসে যাবে। চেতন মন সহজ সমাধান চাই, কিন্তু অবচেতন মন চাই আপনাকে দিয়ে পরিশ্রম করিয়ে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে। এটাই নেপোলিয়ান হিল আমাদের বোঝাতে চেয়েছেন। আশা করি এই বইটির কিছুটা অংশ আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর আপনারা কমেন্ট আমাকে জানাবেন কী ধরনের কোন বই এর জিস্ট এইভাবে আপনারা শুনতে চান, তাহলে আমি সেইভাবে আপনাদের উপহার দিতে পারবো। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।